শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চলমান সংঘর্ষ, প্রাণহানি ও শাটডাউনের ঘটনায় বড় অঙ্কের ব্যবসা হারিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। শুধু তৈরি পোশাক ও বস্ত্র খাতেই ক্ষতি ছাড়িয়েছে 7,000 কোটি টাকা, যা প্রতিদিনই বাড়ছে। ক্ষতি পুষিয়ে নিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ এবং ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে দূতাবাসগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হোসাইন শাহাদাতের প্রতিবেদন। বিশ্বের অন্তত 30টি দেশ থেকে পোশাক তৈরির ক্রয়াদেশ নিয়ে থাকেন মেজবাউদ্দিন। আসছে শীত আর ক্রিসমাসের জন্য $50 মিলিয়ন অর্ডার নিয়ে গত 1 মাস ধরে আলোচনা চলছিল তার অস্ট্রেলিয়ান বায়ার ফ্রাঙ্কের সাথে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সংঘর্ষ আর প্রাণহানির খবর দেখে সে অর্ডার বাতিল করে দেন ওই ক্রেতা। 4 থেকে 5 দিনের ভিতরে আমাদের অর্ডারগুলো জাস্ট নেক্সট 6 মান্থের যে অর্ডারগুলো এগুলো কনফার্ম হতো, এবং আমাদের ফাইনাল টেন্ডার বিটের সময় এইরকম সময় এই অকারেন্সটা ঘটেছে। মিনস টোটালি ডিজাস্টার। এবং বায়ার অলরেডি আমাদের নিয়ার বাই যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, তারা এই সমস্ত দেশগুলোতে অর্ডারগুলো মুভ করে ফেলছে। শুধু মেজবাউদ্দিনই নয়, গত 2 সপ্তাহের সংকটে ব্যবসা হারিয়েছেন দেশের প্রায় সব বস্ত্র ও তৈরি পোশাক কারখানার মালিকরা। এখন বায়ারদের কাছে আমরা মেসেজ দিচ্ছি, এখন এটার অ্যাপ্রুভাল যদি পাই আমরা তাহলে শিপমেন্ট করব। কিছু কিছু ক্ষেত্রে বায়াররা এগুলো হয়তো অ্যাপ্রুভাল দেবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা ডিসকাউন্ট খুঁজতে পারে। বিজিএম এর হিসেবে শুধু তৈরি পোশাক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 6,500 কোটি টাকা। অন্যদিকে বস্ত্র খাতের সংগঠন বিটিএমএ বলছে তাদের ক্ষতি প্রায় 600 কোটি টাকা। এমন পরিস্থিতিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। 7 দিন ডিলে মানে 15 দিন এক মাসের পিছিয়ে পড়া। কারণ এলসি আমরা দিতে পারিনি অন টাইমে, তো এটা তো আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা পোষানোর জন্য সরকার যদি কিন্তু পদক্ষেপ যে পোর্টের যে চার্জগুলো এগুলি যদি ওনারা ওয়েভার করে, এটা এমন কোনো অর্থনীতিতে ইফেক্ট হবে না। তবে সব ছাড়িয়ে বহির্বিশ্বে যে ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ, তা উত্তরণে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বহির্বিশ্বে যে ইমেজের যে ক্ষতিটা হয়েছে, এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি। এটা এখন কাজটা হলো আমাদের যারা এমবাসি গুলো আছে তাদের এখন কাজ করা দরকার। উদ্যোক্তারা বলছেন সময় মতো পণ্য বুঝে পেতে ব্র্যান্ডগুলোর চাপ বাড়ছে, তাই উৎপাদন বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হচ্ছে কারখানা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম। এবারে সংবাদ বিশ্লেষণে ফিরব। সংবাদ বিশ্লেষণ করব আমরা আজকে তৈরি পোশাক খাতের ক্ষয়ক্ষতি এবং ভাবমূর্তি নিয়ে। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন। আমরা জানি যে চলমান সংকটে বড় ধরনের ক্ষতির মুখে আসলে পোশাক মালিকরা পড়েছেন। শুধুমাত্র পোশাক মালিক নয়, গোটা ব্যবসায়ীরাই আসলে হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ফজলুল হক, বিকেএমই এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমরা তাকে পরিচয় করে দিতে চাই এবং স্বাগত জানাতে চাই জনাব ফজলুল হক আমাদের নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে। আমরা আপনার সঙ্গে আলোচনায় যেতে চাই। আমরা যে রিপোর্টটিও দেখছিলাম শুরুতে, তার আগে এই মুহূর্তে আসলে বিটিআরসি কার্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে সংবাদ ব্রিফিং করছেন সাংবাদিকদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। আমরা ছোট্ট করে সেখানে একটু যুক্ত হতে চাই সরাসরি। এবং একটি শান্তিপূর্ণ যে যৌক্তিক ছাত্রীদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন সংঘর্ষে প্রায় 150 জন নিহত হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শোক ঘোষণা করেছেন। আমরা জাতীয়ভাবে সকলেই আমরা শোক পালন করছি, কালো ব্যাজ ধারণ করছি। যে সকল আন্দোলনকারী, পথচারী, পুলিশ, ছাত্রছাত্রী যারা নিহত হয়েছেন, তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে
আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ে কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। সে কারণেই আমরা আমাদের যে ঘোষিত 35টি আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আজকে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আমাদের মেনে চলা। যেরকম আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের বেস্ট প্র্যাকটিস কি কি ধরনের আমাদের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, কোন কোন সিকিউরিটি প্রোটোকল ইনফরমেশন গাইডলাইন মেনে চলা দরকার, বিশেষ করে আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার নক, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার সক এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট, এই তিনটা অবশ্যই এই 35টা প্রতিষ্ঠানে মেনে চলতে হবে। তো আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের পর্যালোচনায় দেখলাম 35টা প্রতিষ্ঠানের মধ্যে 8টা প্রতিষ্ঠান খুব ভালোভাবে এই 3টা গাইডলাইন মেনে চলছে বা তাদের প্রস্তুতি আশাব্যঞ্জক, কিন্তু বাকিগুলো আমি কারো নাম বলবো না বা বলা উচিত হবে না তাদের নিরাপত্তার জন্য, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো তারা প্রস্তুত হতে পারেনি। সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আমি অনুরোধ করতে চাই আমাদের সরকারের সব প্রতিষ্ঠানগুলো যাতে নক, সক এবং সার্ট অবশ্যই তারা গঠন করে এবং আমাদের যে ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন আছে সেটা যেন মেনে চলে। এবং আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি বেস্ট প্র্যাকটিস, একটি প্রতিষ্ঠানকে আমরা বাকি 34টা প্রতিষ্ঠানের সামনে আমরা বেস্ট প্র্যাকটিস প্রেজেন্টেশন দিয়েছি, সেটা যেন তারা মেনে চলে। পাশাপাশি আরো অনুরোধ থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে তারা যেন তাদের সচেতনতাটা মেনে চলে, কারণ আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার, পৃথিবীর কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ। এখানে আমরা দেখেছি বিশ্বের অনেক প্রতিষ্ঠান অনেক সময় হামলা শিকার হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সাইবার হামলার শিকার হয়েছে। আমরাও কিন্তু বহুবার এই ধরনের হামলার শিকার হয়েছি এবং এটা আগামীতেও হতে পারে। এবং বিশেষ করে দর্শক, আমরা জুনায়েদ আহমেদ পলক কথা বলছিলেন সাইবার নিরাপত্তা নিয়ে, আমরা শুনছিলাম তার কথা। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আরো একবার স্বাগত জানাচ্ছি জনাব ফজলুল হক আপনাকে। আমরা আজকে পোশাক খাতের ক্ষয়ক্ষতি এবং ভাবমূর্তি নিয়ে কথা বলতে চাই, যেখানে আসলে নিরাপত্তা ইস্যুতে কিন্তু মন্ত্রী বলছিলেন যে সেখানে কিন্তু অনেকগুলো 35টি খাতের কথা বলছিলেন সাইবার নিরাপত্তা নিয়ে। সেখানে এই নিরাপত্তার ইস্যুটাও এখন একটা কনসার্নিং ইস্যু নিশ্চয়ই আমাদের। ফজলুল হক, শুরুতেই যেটি বলবো যে এই মুহূর্তে আসলে পোশাক শিল্প যে ভাবমূর্তির সংকটে আসলে পড়েছে, সেটি আসলে একটা বড় ধরনের আপনাদের জন্য আসলে উত্তরণের ক্ষেত্রে এই পরিস্থিতি থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। আমি মনে হয় যে আপনার যে রিপোর্টটা আপনারা দেখালেন এখানে সবাই মানে যে সমস্ত গার্মেন্টস মালিক এবং বিজিএমের সভাপতি সিদ্দিক ভাই সকলেই কিন্তু যেটার উপর জোর দিয়েছে ভাবমূর্তি সংকট, এবং এইটাই কিন্তু এবং গত পরশুদিন মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান যে আমাদের ব্যবসায়ী নেতাদের সঙ্গে যে মিটিং করেছে সেখানেও তিনিও বলেছেন যে আমরা এখন একটা ভাবমূর্তি সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। এইটি সবচেয়ে বড় সত্য এখন এবং সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। আমি মাত্র পরশুদিন বিদেশ থেকে ফিরলাম। আমি গত স্বল্প মানে শর্ট ট্রিপে ছিলাম, গত বুধবারে গিয়েছি, 2 দিনের ট্রিপে ছিলাম। ওইখানে গিয়ে যেটা দেখলাম, আপনার ট্যাক্সি ড্রাইভার বলেন, বাংলাদেশি না, ট্যাক্সি ড্রাইভার বলেন, আপনার রেস্টুরেন্টের ওয়েটার বলেন, সকলেই বাংলাদেশ সম্পর্কে অবগত, মানে এই যে ঘটনাটা ঘটেছে এই সম্পর্কে অবগত। এবং আমাদের যে 5 দিন ইন্টারনেট ছিল না, আমরা যে বিচ্ছিন্ন পৃথিবী থেকে, এইটা ব্যাপারে সবাই অবগত, সবাই কৌতূহল। যখনই কথা প্রসঙ্গে বুঝতে পেরেছে বা আমি বাংলাদেশ থেকে এসেছি, তখনই তাদের অনেকগুলো প্রশ্ন, কেন এমন হলো, এটা হচ্ছে কবে নাগাদ ঠিক হবে। এই যে ব্যাপারটা, ধরেন একটা সাধারণ মানুষের ভিতরে এই উদ্বেগ এবং এই উৎকণ্ঠা, এইটা যারা আমাদের ক্রেতা প্রতিষ্ঠান আছে তাদের ভিতরে কিন্তু এই উদ্বেগ, উৎকণ্ঠাটা
অনেক বেশি পরিমাণ থাকবে, কারণ তারা এখানে অর্ডার প্লেস করবেন, তাদের অর্ডারটা ঠিক মতো আমরা প্রডিউস করতে পারবো কিনা, টাইম মতো শিপমেন্ট করতে পারবো কিনা, এইটা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন থাকবেন। কারণ তারা আজকে একটা অর্ডার দিচ্ছেন, এই অর্ডারটা নর্মালি ডেলিভারি হয় 3 থেকে 4 মাস পরে। তো এই 3-4 মাসের একটা অনিশ্চয়তা কিন্তু তাদেরকে সবসময় বহন করতে হয়। এবং পরিস্থিতি যখন আমরা এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি এবং ভাবমূর্তি সংকটময় একটা পরিস্থিতি মোকাবেলা করছি, তখন ক্রেতা প্রতিষ্ঠানের ভিতরে এই সংখ্যাটা আরো ঘনীভূত হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এবং এইটি আমি মনে করি গত সপ্তাহে 4-5 দিন কারখানা বন্ধ থাকার কারণে আমাদের যে 6,000 থেকে 8,000 কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে, আমি বলবো এই ক্ষতিটা মানে এটা পোষানোর কোনো উপায় নাই, এটা অ্যাবজর্ব হয়ে যাবে, এটা সকলের মাঝে ভাগ হয়ে যাবে। কারণ আমার যে প্রোডাকশনটা আমি করতে পারি নাই, সেটা হয়তো যে এই টাকার যে লসটা, সেই লসটা কিন্তু মানে ওই 4 দিনে কিন্তু আমার শ্রমিকদের বেতন দিতে হবে, 4 দিনের ভাড়া দিতে হবে, 4 দিনের গ্যাস বিল দিতে হবে, 4 দিনের বিদ্যুতের বিল, মানে যা যা বিল আছে সবই দিতে হবে। তো ব্যাংকের ইন্টারেস্টও বন্ধ থাকবে ওই 4 দিন 5 দিনের জন্য। তো আমার এই ক্ষতি কিন্তু এইভাবে এই টাকার ক্ষতি পোষানো যাবে না। যেটা পোষানো যাবে, যেটা বায়ার ফোরামের সঙ্গে গতকাল কথা হয়েছে, বা সব বায়ার কিন্তু বায়ার ফোরামের আন্ডারে না, যে এই 4-5 দিন ডিলের কারণে তারা ক্যান্সেল করবে না, বা কোনো এয়ার শিপমেন্ট হবে না, ডিসকাউন্ট চাইবে না, এইটা হয়তো আমরা আবার বাড়তি পয়সা খরচ করে ওভার টাইম করে কিছুটা কাভার আপ করার চেষ্টা করবে। সো আর্থিক ক্ষতি যেটা আমাদের হয়েছে সেইটা কিন্তু আসলে পোষানো যাবে না। কিন্তু তার চাইতেও অনেক গুণ বড় ক্ষতির আশঙ্কা আমরা করছি। আমি আশা করব আমার আশঙ্কা বা আমাদের সকলের আশঙ্কা ভুল প্রমাণিত হোক। কিন্তু আশঙ্কার জায়গাটা হচ্ছে বায়াররা, যেমন বায়ার ফোরামের মিটিং আমি ছিলাম না, বাট রিপোর্ট দেখলাম যে তারা কোনো চলমান অর্ডার ক্যান্সেল করবে না, কিন্তু ফিউচার যে সমস্ত অর্ডার তারা নেগোসিয়েশন টেবিলে ছিল, যেটা আপনাদের রিপোর্টে ছিল যে মানে একজন অস্ট্রেলিয়ান ক্রেতা অনেক বড় অর্ডার দেওয়ার কথা ছিল, তারা সেটা পাচ্ছে না। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার একটা স্পেনের একটা বায়ার ছিল, যার সঙ্গে আমি গত 18 জুলাই ঢাকা শহরে যেদিন ভয়ানক পরিস্থিতি ছিল, সেই ভয়ানক পরিস্থিতি উপেক্ষা করে আমি আর্নেস্টে গিয়ে তার সঙ্গে মিটিং করেছি, এবং যত বড় অর্ডার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমার এই গতকালকে আমি এই যে রেসপন্স গুলো দেখছি, তাতে মনে হচ্ছে যে অর্ডারের পরিমাণ কমে গেছে। এটা আমি অনেককেই বলেছি যে বায়াররা সাধারণত ঘোষণা দিয়ে অর্ডার বাতিল করে না, যে তোমাকে আমি আর অর্ডার দিচ্ছি না। তারা নীরবে অর্ডার গুলো অন্য জায়গায় সরিয়ে নেবে, আমাকে বলবেও না। যেমন আমি যে 18 তারিখের মিটিং এ যে পরিমাণ অর্ডার আশা করেছিলাম, যে অর্ডার গুলো নিয়ে কথা হচ্ছে, এখন বায়ার বলছে যে সে তার বায়ারের কাছ থেকে ঠিক অত অর্ডার পাচ্ছে না, আমি একটু কম পাচ্ছি। এইটা সাধারণত তারা বলতে চায় না, এই কারণে, কারণ তারাও আমাদের সঙ্গে সুসম্পর্কটা রাখতে চায়, যেহেতু আমরা তাদের এক অর্থে বিজনেস পার্টনার। সো এই সংখ্যাটা উড়িয়ে দিয়ে যাচ্ছে না, এবং ক্ষতির পরিমাণটা কত হবে সেইটা বোঝার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, যে আসলে বায়াররা অর্ডারটা সরিয়ে নিচ্ছে কিনা, এবং সরিয়ে নিলেও সেটার পরিমাণ কত, সেটা হয়তো সপ্তাহ দুয়ে গেলে আমরা একটা মোটামুটি পরিষ্কার ধারণা পাবো। কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত খোঁজ খবর পাচ্ছি বা আমার নিজের যা সরাসরি অভিজ্ঞতা, তাতে মনে হচ্ছে যে মিনিমাম 20 থেকে 30% অর্ডার, মানে যেটা ফিউচার অর্ডার, যেগুলো মানে নেগোসিয়েশন টেবিলে ছিল বা নেগোসিয়েশনে আসতে পারতো, সেইগুলো হয়তো আমরা পাবো না। নিশ্চয়ই এটা একটা বড় ধরনের ক্ষতি আসলে হয়ে গেছে। ফজলুল হক, আমরা গতকালকেও বিজিএমএ সংবাদ সম্মেলন করে বায়ার্স ফোরামের সাথে একটা বৈঠক করেছেন, সেখানেও কিন্তু বায়ার্স ফোরাম একটু উদ্বেগ জানিয়েছিলেন। তারা যদিও তারা পাশে থাকার কথা বলেছেন এবং উদ্বেগ জানিয়েছেন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার বিষয়টি নিয়ে, সেটি যেন পরবর্তীতে না হয়। আমরা আসলে মোটা দাগে দেখছিলাম যে পত্রপত্রিকায়, গণমাধ্যমে যে রিপোর্ট আসছিল যে বড় অনেক প্রতিষ্ঠানেরও আসলে ক্রয়াদেশের ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। মোটা দাগে এইরকম একটি পরিস্থিতিতে এই যে আপনাদের বিলম্ব মাশুল গুনা অথবা আরও যে আনুষঙ্গিক ক্ষতি তো রয়েছেই, এখন কি আমরা সেটি থেকে কি মনে হয় যে কাটিয়ে ওঠার মতো চেষ্টা কিভাবে করতে পারি, সেটি আসলে কিভাবে হতে পারে, এবং কাটিয়ে ওঠার মতো পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে বলে মনে করেন কিনা, কারখানাগুলো স্বাভাবিক চলছে কিনা? ধন্যবাদ। আপনাকে যদি দেখেন যে আমরা কিন্তু গত 1.5 থেকে 2 বছর যাবতীয় কিন্তু স্ট্রাগল করছি, এবং এটা আমরা বলে আসছি, যদিও ইপিবির হিসাবটা ছিল ভিন্ন, আপনাদেরকে আমরা এটা আসলে অনেক সময় বিশ্বাসও করাতে পারছিলাম না যে আমাদের এক্সপোর্ট কমে গেছে, কারণ ইপিবি প্রতি মাসে হিসাব দিচ্ছিল যে আমাদের 10%, 12%, 14% গ্রোথ হচ্ছে, আমরা উপরের দিকে উঠছি। কিন্তু বাংলাদেশ ব্যাংক সপ্তাহ 2-3 আগে একটা প্রকৃত হিসাব দিয়েছে, যেটা আমরা মনে করি যে মানে
বাস্তবতার কাছাকাছি কম বেশি এদিক হতে পারে, বাট ওটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা ফিগার বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে আমাদের রপ্তানি আসলে গত 1.5 থেকে 2 বছর যাবত কমে আসছে। এবং গত 1.5-2 বছরে এই সময়কালে আমাদের কিন্তু দেখেন আমাদের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 172%, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30%, মজুরি বৃদ্ধি পেয়েছে 56%। আবার গ্যাস বিদ্যুৎ আমরা নিয়মিত পাচ্ছি না, কারখানা একদমই স্মুথলি চালাতে পারছি না, এরকম একটা কঠিন সময়। এবং পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের চাহিদাও কিছুটা কমেছে অর্থনৈতিক স্থবিরতার কারণে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায়, আমেরিকান, নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে। এবং এইরকম একটা সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলি যেমন চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, তারা যখন খুব অ্যাগ্রেসিভ প্রাইস অফার করে আমাদের কাছ থেকে অর্ডারগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই অ্যাগ্রেসিভ প্রাইসিং এ খুব একটা সামিল হতে পারছি না, বিকজ অফ আমাদের কস্ট অফ বিজনেস যেটা সবগুলো প্যারামিটারের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে আমাদের ইচ্ছা থাকলেও আমাদেরকে ওই, এবং ব্যাংক ইন্টারেস্ট যেটা আবার 14-15% গিয়ে পৌঁছেছে, এবং ব্যাংক এখন নানাভাবে গার্মেন্টস গুলোকে নানাভাবে যৌক্তিক এবং অযৌক্তিক ভাবে বিভিন্নভাবে স্কুইজ করছে। তো সব মিলে আমাদের ওই সক্ষমতাটা আমরা অনেকখানি হারিয়ে ফেলেছি যে শার্প প্রাইসিং এ কম্পিট করা। এবং সেই রকম একটা সিচুয়েশনে আমাদের এই যে সাম্প্রতিক ঘটনাবলী, যেটা আমাদেরকে নতুন করে ইমেজ সংকটের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং এই সংকটটা কিন্তু আমি মনে করি যে করোনাকালীন যে সংকট ছিল তার চেয়ে অনেক বেশি, এই কারণে করোনার সংকটটা কিন্তু সারা বিশ্বের জন্য একটা কমন জিনিস ছিল, ওইটা কাউকে বলতে হয় না, কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না। কিন্তু এইবারের যে ঘটনা, এইটার ক্ষতিটা করোনার চেয়েও বেশি হতে পারে। ফলে এইটা গার্মেন্টস এর সার্বিক যে পরিস্থিতি, এখন শিল্পের যে পরিস্থিতি, মালিকদের পক্ষে একার পক্ষে এই অবস্থা কাটিয়ে ওঠাটা অলমোস্ট অসম্ভব। এই ফজলুল হক, আমরা আসলে আপনাকে শুনতে জিনিসগুলি তো আমার মনে হয় সরকারের অ্যাড্রেস করা দরকার। জি, শুনতে পাচ্ছি। ফজলুল হক, আমরা একেবারেই শেষ পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রশ্নটি আসলে করতে চাই যে আমরা যেহেতু এটা একটা রাজনৈতিক পরিস্থিতি, এখন এটা আসলে রাজনৈতিকভাবেই নিশ্চয়ই একটা সমাধান করতে হবে, অর্থাৎ পরিবেশ এবং ভাবমূর্তির যে বিষয়টি, সেই জায়গাটি নিয়ে আসলে কি ধরনের কাজ করার সুযোগ আছে, সেটি মালিকদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে? এটা খুবই ছোট করে আমি উত্তর দিই যে প্রথমত এটা এনশিওর করা যে ইন্টারনেট অ্যাটলিস্ট যেই পরিস্থিতি হোক, অন্তত গার্মেন্ট সেক্টরকে আলাদা লাইন করে হোক, যেভাবে হোক, গার্মেন্ট সেক্টর যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, কারণ তাহলে কিন্তু আর এইটা আর মোকাবেলা করার মতো সামর্থ্য থাকবে না। আর যেটা আমি সিদ্দিক ভাইয়ের কথা শুনছিলাম যে এমবিসি গুলিকে আরো অ্যাক্টিভ হওয়া, কিন্তু এমবিসি গুলি শুধু অ্যাক্টিভ হলে আমার মনে হয় যে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না, কারণ তারা আসলে একটা সরকারি লিখিত বয়ান অনেকটা এরকম ভাবে দিবেন। এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের, বিজিএমই, বিকিমি, লিডারশিপ এক্সপার্ট, এদেরকেও কিন্তু যদি ইনভলভ করা যায় এবং একটা প্রোগ্রাম চক আউট করা যায় এই ইমেজ রিকভারির ক্ষেত্রে, সেটা আমি জানি না এক্স্যাক্টলি কি করা দরকার, কিন্তু শুধু এমবিসি হলে হবে না, এখানে ইন্ডাস্ট্রি লিডারদেরকেও আমার মনে হয় যে যারা ইন্ডাস্ট্রি রিয়েল প্রবলেম এবং রিয়েল কমিটমেন্টটা তারা দিতে পারবে, বাইরের মুডটা তারা বোঝে, বাইরের রিকোয়ারমেন্টটা তারা বোঝে, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন করা দরকার, বাইরের সঙ্গে, বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে একটা ইন্টারাকশন করা দরকার। কিন্তু বিপদের যে জায়গাটা হচ্ছে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বায়াররা সবসময় কিন্তু মুখ খুলে বলবে না যে আমরা তোমার এখানে অর্ডার দিব না, কারণ তাদেরও আমাদের দরকার আছে, তারা এই রিলেশনশিপটা রাখতে চাইবে। যেমন গতকালকে বায়ার্স ফোরামে তারা আমাদের পাশে থাকতে চায়, আমার পাশাপাশি উদ্বেগও জানিয়েছে। সো এইরকম একটা গেম যখন তারা প্লে করবে, গেম না, তাদের অবস্থান যখন তারা প্লে করবে, তাদের দিক থেকে তারা ঠিক আছে, তখন কিন্তু পরিস্থিতিটা মোকাবেলা কঠিন হবে। তারপর আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের এই ভাবমূর্তি যতটুকু ক্ষতি হয়েছে সেটাকে আমরা রিকভার তো করার সর্বোচ্চ চেষ্টা করবি। পাশাপাশি আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এইটুকু সতর্কতা থাকা দরকার, এতে আর কোনো এই ভাবমূর্তি সংকটজনিত কোনো পরিস্থিতি মোকাবেলা গার্মেন্টস শিল্পকে না হতে হয়। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি, কেননা অনেক চড়াউত্তরের মধ্য দিয়েই কিন্তু আসলে পোশাক শিল্প রানা প্লাজা পরবর্তী সময়ে একটা ভাবমূর্তি তৈরি করেছে, সেটি আসলে বিশ্ব দরবারে সমুজ্জ্বল থাকুক, সেটি আমাদেরও প্রত্যাশা। জনাব ফজলুল হক, অসংখ্য ধন্যবাদ জানাই, আজকের এই আলোচনায় আপনি সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন পোশাক শিল্পের একজন পুরনো উদ্যোক্তা এবং বিকেএমই এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক। কথা বলছিলেন সামগ্রিক পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে। যাচ্ছি অন্যান্য সংবাদে। ইন্টারনেট সেবা বন্ধ থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছে বায়ার্স ফোরাম। আগামীতে যেন ইন্টারনেট সেবা গতিশীল ও চালু থাকে সে নিশ্চয়তাও চেয়েছেন তারা। গতকাল রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বায়ার্স ফোরামের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি। বলেন, বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ বাতিল করা হবে না বলেও নিশ্চয়তা দিয়েছে বায়ার্স ফোরাম। এ সময় তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বায়ার্স ফোরামের কাছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, পরিস্থিতি বিবেচনায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো কোনো পণ্যে মূল্য ছাড় এবং এয়ার শিপমেন্ট চাইবে না বলেও নিশ্চয়তা দিয়েছে। এ সময় সংগঠনের সভাপতি জানান, গেল কয়েকদিনে তাদের মোট ক্ষতি হয়েছে ৭,৪০০ কোটি টাকা। দীর্ঘদিন যাবত এই দেশে তারা ব্যবসা বাণিজ্য করছে, আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে। তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না, এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে তারা আরও বেশি তাদের ইন্টারনেট সেবাটা যাতে আরও আপগ্রেড করা হয় এবং তারা নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে। দর্শক, ছাত্রদের গুলি না করা এবং এই 6 সমন্বয়ককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যে রিটের শুনানি এই মুহূর্তে হচ্ছে, আমরা সরাসরি আইনজীবী কথা বলছেন এই মুহূর্তে, আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে। যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে। আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল। অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসের বিভিন্ন জন থাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য, সংবিধান হাতে নিয়ে, আমরা আর কিছু করতে এখানে আসিনি, এটা পরিষ্কার করলাম। আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে কয়জন এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কি। এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি, একটাই আমরা তুলেছি যে পত্র পত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল। এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায়, আর একটা পিটিশনের মধ্যে বলাই যায়। কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে, গুলিবিদ্ধ হয়ে মরেছে, নিহত হয়েছে। তো সেটার তো একটা তদন্ত করতে হবে, আমরা এখানে তদন্তের জন্য আসিনি। দর্শক, কথা বলছিলেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা শুনছিলাম এই চলমান সংকটের বিষয় নিয়ে। নিটল টাটা বিজনেস আওয়ারে আমরা একটা বিরতি নিব, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। বড় ধরনের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে। দেখে নেব সবশেষ পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা যদি দেখি, ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স আজকে কিন্তু এরই মধ্যে বেলা 1:30 নাগাদ 65 পয়েন্ট কমে 5264 পয়েন্টে অবস্থান করছে এবং সরিয়া সূচক সেটিও কিন্তু 16 পয়েন্ট কমেছে, 16 পয়েন্ট কমে 1149 পয়েন্টে অবস্থান করছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে ডিএস30 সূচক সেটিও 21 পয়েন্ট কমে অবস্থান করছে 1881 পয়েন্টে। এবং লেনদেনে আজকে আমরা ভাটা দেখছি, লেনদেনে কিন্তু গতি নেই। মাত্র 364 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে এখন পর্যন্ত মাত্র 28টি শেয়ারের দর বেড়েছে, 3% শেয়ারের দর কিন্তু কমে গেছে, 336টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 33টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। মোটা দাগে আজকে বড় ধরনের পতন কিন্তু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। নিটল টাটা বিজনেস আওয়ার্ডের সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। দর্শক, আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
দুই অটো জায়ান্ট হোন্ডা নিশানের বিদ্যমান অংশীদারমূলক জোটে এবার অংশ হতে যাচ্ছে আরেক জায়ান্ট মিৎসুবিশি মোটরস। নিক্কে এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। সংবাদ মাধ্যমটি জানায় এই জাপানি প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী বার্ষিক ৮০ লাখের বেশি গাড়ি বিক্রি করে। নতুন জোট তাদের বাজার ব্যবস্থাপনা ও নতুন উদ্ভাবনকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।